দর্শক, আমরা চলে আসলাম বৈদ্যের বাজার থেকে নলচর। এটা হলো নলচর নৌকাঘাট। আমরা এই দূরে গ্রামের ভিতরে যাব। নদী বহুত দূর ছিল, আমাদের বাড়ি আছে, প্রথম বাড়ি ছিল ওই যে স্টিমারটা দেন, ওই যে স্টিমারটা সেখানে আমাদের গ্রাম আছে। তারপরে আমরা এখানে জমিনে সরবরাহ জমিনে বাড়ি করে বাঁচছিলাম। বাজার পর থেকে নদীতে আসছিলাম, তখন আর বালুঘাটা থেকে নাম না, তারপরে বালুঘাটা রাস্তা থেকে আমি গম্ভীর এই বাইন বন্যা ছুটছে মতন গুন্ডিবা করছো এই বালুটা ডেবে সিরিয়া সব দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ঈদের পর একটু ঘুরতে আসলাম ঢাকার অতি নিকটে। এটা সোনারগাঁ থানাতে পড়েছে। আরও দূরে দেখতে পাচ্ছেন গ্রাম। এখানে অসংখ্য গ্রাম আছে, যে চারপাশে শুধু এটা দ্বীপও বলতে পারেন। চারপাশে শুধু পানি আর পানি, আর মাঝখানে হচ্ছে গ্রাম। এখানে অসংখ্য গ্রাম রয়েছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে বৈদ্যের বাজার, যাত্রী পারাপার যে নৌকা ঘাট। সেখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন এখান দিয়ে আসা যাওয়া করে। বৈদ্যের বাজার বাংলাদেশের সোনারগাঁ উপজেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী এলাকা, যা নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। এটি মূলত একটি ইউনিয়ন এবং বাজার কেন্দ্রিক জনবসতি, যা মেঘনা নদী তীরবর্তী হওয়ায় এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি। বৈদ্যের বাজার এলাকার প্রধান বৈশিষ্ট্য এর নদীভিত্তিক অর্থনীতি। এখানে একটি বড় মাছের আড়ত ও ফিশারিজ ঘাট রয়েছে, যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের মিঠা পানির মাছ ক্রয় বিক্রয় হয়। স্থানীয় জেলেরা ভোরবেলা নদী থেকে মাছ ধরে এনে বাজারে বিক্রি করেন, যা এলাকার অর্থনীতি সচল রাখে। আমাদের মূল উদ্দেশ্য বৈদ্যের বাজার নয়। আমরা মূলত বৈদ্যের বাজার হয়ে নৌপথে দূরে যে গ্রাম রয়েছে সেখানে যাব, উপভোগ করব সেখানকার সৌন্দর্য, জানার চেষ্টা করব সেখানকার মানুষের দুর্দশা ও বর্তমান সমস্যা সম্পর্কে। আমরা যখন ছোট ছিলাম তখন এরকম নৌকা দিয়ে প্রচুর ঘোরাঘুরি করেছি, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো আজকে সেই ফিলিংসটা, আজকে এখানে এই যে নৌকাতে ওঠা, চারপাশে প্রকৃতি, নদী। এটা এই দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘনা নদী, বিশাল বড় মেঘনা নদী। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এই সাইডে, দূরে হচ্ছে গ্রাম। আর এই সাইডের এনভায়রনমেন্ট এবং গ্রামের এনভায়রনমেন্ট টোটালি আলাদা। আপনাদেরকে আজকে প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং গ্রামের মানুষের কালচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রানা সাহেব, আপনি তো আরও আগে আসছেন, কেমন এখানকার পরিবেশ দেখলেন? এখানকার পরিবেশ বলবো যে এটা তো সম্পূর্ণ পাড়াগাঁর মধ্যে যাচ্ছি আমরা। আর যেটা আসলে ওই বলবো যে প্রান্তিক যে জনপদ, এখানে যে ন্যাচারাল যে গ্রামের ফ্লেভার, সেই ন্যাচারাল গ্রামের ফ্লেভারটা এখানে পাওয়া যাবে। বিশেষ করে আমরা আজ থেকে মনে হয় 5 বছর আগে আসছিলাম, না আরও বেশি হবে। 5 বছর আগে ওই গ্রামে আমরা গিয়েছিলাম, চালিবাঙ্গা ইউনিয়নে। সেখানে রাস্তাঘাট আছে কিন্তু কোনো ব্রিজের কোনো ব্যবস্থা নাই। আজকে আমরা সেখানে দেখব যে কোনো পরিবর্তন হলো কিনা, না আগের মতোই মানুষের চলাফেরা, রাস্তাঘাটের কোনো উন্নয়ন হলো কিনা, সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো। অবশ্যই বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ নদী, যা পদ্মা ও যমুনায় মিলিত স্রোত বহন করে সাগরের দিকে প্রবাহিত হয়। যাওয়ার পথেই চোখে পড়ে নদীর বিস্তীর্ণ জলরাশিতে কচুরিপানার দোল খাওয়া, দূরে ছোট ছোট চর, আর মাঝে মধ্যে জেলেদের মাছ ধরার দৃশ্য। নদীর ঢেউয়ের সঙ্গে নৌকার শব্দ মিলে তৈরি হয় এক ভিন্নধর্মী প্রশান্তি। এই নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য নৌযান এই পথে চলাচল করে, যা পণ্য পরিবহন ও মানুষের যাতায়াতে বড় ভূমিকা রাখে।
বৈচিত্র্যময় এই মেঘনা তার আসল রূপ দেখায় বর্ষাকালে, যার শিকার হয় দূরে দ্বীপের মতো গড়ে ওঠা গ্রামগুলো। দর্শক, আমরা চলে আসলাম বৈদ্যের বাজার থেকে নলচর। এটা হলো নলচর নৌকাঘাট। আমরা এই দূরে গ্রামের ভিতরে যাব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শুধু নৌকার সারি, সবগুলো ওই বৈদ্যের বাজার থেকে এখানে মানুষ পারাপারের জন্য এই নৌকাগুলোকে ব্যবহার করা হয়। এই গ্রামের মানুষ এই শহরে যেতে হলে অবশ্যই এই নৌকা দিয়ে নদী পার হয়ে কিন্তু এই শহরে যেতে হবে। আমরা এই নদীর পার দিয়ে হেঁটে চলেছি, অন্যরকম একটি ফিলিংস। আর এখানের আমাদের সাথে অনেকেই এই গ্রামের মানুষ এসেছে। এই যে আরেকজন, উনি ভাই, আপনার নাম কি? আমার নাম রুহুল আমিন। আপনার বাড়ি কোথায়? এখানে আমাদের বাড়ি ওই যে সামনে নদীর পাড়ে। তো কি অবস্থা আপনাদের গ্রামের? অনেক দেখি যে প্রচুর মানুষ আসে ঘুরতে দেখার জন্য। এখানে কি আছে আসলে? আছে নাম মানে দ্বীপ আছে, মনে করেন দেখার মতন কিছু আছে, যে নদীর পার, নদী সাগর মগর দেখা যায়। বর্ষাকালে তো অনেক পানি হয় এখানে। বর্ষাকালে আপনার ওই যে এই যে বস্তার উপরে পানি উঠা জায়গা, এই যে নদী যে নদী ভাঙছে, এই যে ভেঙ্গা সাফ করে ফেলাইছে, এখানে বিশাল বড় বড় ঢেউ আসে। আচ্ছা, এখানে দেখলাম যে বালুর অনেক ড্রেজার এখানে দাঁড়ানো। এখনো কি অবৈধভাবে কি বালু উত্তোলন হয়? না, এখন অবৈধভাবে হয় না। আগে কাটছিল, অনেক কাটে না, বন্ধ সব কিছু বন্ধ করে রাখছে, না স্টে করে রাখছে। শুনলেন রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বললাম। উনি এই গ্রামেরই মানুষ, ঢাকার একেবারেই কাছে এই আপনার বৈদ্যার বাজার, সেখান থেকে এই নলচর, চালিভাঙ্গা, এই গ্রামগুলো খুব সুন্দর গ্রাম। এই ঢাকার সাথে কিন্তু এই গ্রামের সাথে একেবারে সামঞ্জস্য নেই। এই নদী পার হলে আপনি একবার প্রকৃত গ্রাম খুঁজে পাবেন, গ্রামের কালচার, গ্রামের মানুষের চলাফেরা। আজকে আমরা গ্রামগুলোকে ঘুরে ঘুরে বেড়াবো এবং সেই মানুষের কালচারগুলোকে আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এই যে এই গ্রামে যে এনভায়রনমেন্ট থাকার দরকার, এই এনভায়রনমেন্টগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে সবচেয়ে বেশি যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে টিনের ঘর। যেখানে যাই সেখানেই কিন্তু টিনের ঘর দেখা যায়। এই দেখেন টিনের ঘর। এখানে সবচেয়ে বড় গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে টিনের ঘর। এটি হচ্ছে চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রাম। এই গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি ও মৎস্য আহরণ। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আপনি যেদিকেই তাকাবেন শুধু গ্রামের মানুষের কর্মব্যস্ত জীবনযাপন সহ এক দিগন্তজোড়া জলরাশি, উত্তাল ঢেউ, ছোট বড় নৌকা, আর অপর পাশে সবুজ প্রকৃতি, যেখানে বিভিন্ন ফসলে ঘেরা বিস্তীর্ণ মাঠ। ভাই, টমেটো কোত্থেকে আনছেন? ভাইয়া গ্রাম তো খেতে পারেছি। এখানেই ক্ষেত করেন? হ্যাঁ, লুকান্দি খেতে। আপনার গ্রাম কোন জায়গায়? লুকান্দি। লুকান্দি? হবে। আচ্ছা আচ্ছা, কেমন এবারে টমেটো কেমন বিক্রি করছেন? ভাই সুবিধা না, বেশি সুবিধা নাই। কেজি কত করে বিক্রি করতে? 20 টাকা। 20 টাকা কেজি? হবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ঢাকায় যদিও টমেটোর দাম বাড়তি, তারপরে দেখেন এখানে কিন্তু টমেটোর কিন্তু দাম কিন্তু কম, 20 টাকা করে কেজি, ক্ষেতের সরাসরি টমেটো আর কি। আর দেখতে পাচ্ছেন যে এখানে এই গ্রামের মানুষ কিন্তু এই নদীর পানিকেই ব্যবহার করে গোসল করে। বাচ্চারা দেখতে পাচ্ছেন মনের আনন্দে কিন্তু এই নদীর পানিতে গোসল করছে। রানা সাহেব, কি দেখছেন আপনি? না, আমি তো যা দেখতেছি যে না, এখন পুরোপুরি গ্রামের যে ফ্লেভারটা, হ্যাঁ, মানে প্রান্তিক জনপথে হাঁটতেছি, আর যে গ্রামের যে ফ্লেভার, হ্যাঁ, সেটা ফুলফিল নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এই যে মানে আমরা যখন যেরকম শৈশবে যেমন ছিলাম আর কি, শৈশবে প্রচুর গোসল করতাম পুকুরে। যদিও আমাদের গ্রামে নদী ছিল না, পুকুরে প্রচুর গোসল করেছি। সেই সুবাদে এই দেখেন এই গ্রামের বাচ্চারা, তারা এই নদীর পানিতে কিন্তু গোসল করছে, খেলাধুলা করতেছে। এই যে তাদের যে শারীরিক স্ট্রাকচারগুলো কিন্তু শহরের মানুষ থেকে, শহরের বাচ্চাদের থেকে কিন্তু একটু ভিন্ন। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এই যে খুব সুন্দরভাবে এখানে গোসল করতেছে নদীর পানিতে, স্বচ্ছ নদীর পানি। এখানে তো একবার পুরো স্বচ্ছ পানি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পানি খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে তো কোনো বর্জ্য নাই।
এখানে বর্জ্য না থাকার কারণে পানিগুলো খুবই স্বচ্ছ ক্লিন, পানি দেখাই যাচ্ছে ক্লিন পানি। দেখতে পাচ্ছেন যে এটা কিসের ক্ষেত? এটা আলু। না, আলু না। দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর পাড়ে ক্ষেত। আর একজন আঙ্কেল দেখতেছে। আসসালামু আলাইকুম। আপনাদের এই গ্রামেরই না? হ্যাঁ। এই আপনাদের এই এলাকাতে দেখতে পাচ্ছি যে বর্তমানে অনেক পর্যটক আসে। তো কেমন আপনারা আপনাদের এই গ্রামে আসলে কি আছে যে এই জন্য মানুষ এখানে আসে? এমন কোনো নাই যে মানুষ আসে ঘুরতে বুঝলে। ঘুরতে আসে না? হ্যাঁ। আর বিশেষ করে কোন জায়গাটা বেশি ঘুরতে আসে? হ্যালো। এখানেই আসে। হ্যাঁ। আপনি কি এখানে চাষাবাদ করেন? হ্যাঁ। এবার কি চাষবাস করলেন? এই বাধা বাদাম না? কেমন বাদাম এটা কতদিন পরে উঠবে? আর বৈশাখ মাস উঠবে। বৈশাখ মাসে উঠবে। আপনারা বিক্রি করেন কোথায় এই বাদাম? যখন ব্যাপারই বাড়তে নেই, ব্যাপারী বাড়ির থেকে এসে নিয়ে যায়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখলেন যে আসলে ওনারা যে সবজি উৎপাদন করে, এই সবজিগুলো কিন্তু সরাসরি ক্রেতা কিন্তু এখান থেকে এসে কিন্তু তারা নিয়ে যায়। তারা কষ্ট করে সেই নদী পার হয়ে যেতে হয় না। আর এই মানুষের যে কৃষি যে কালচার, আর এই পুরো বাংলাদেশ কিন্তু এই কৃষির উপরে নির্ভরশীল। আর কৃষিতে যত বেশি আমরা অগ্রসর হতে পারবো, আমাদের দেশকে আরও বেশি দ্রুত ডেভেলপ করে নিয়ে যেতে পারবো। কুমিল্লা জেলার মেঘনা উপজেলার অন্তর্ভুক্ত চালিভাঙ্গা ইউনিয়ন। এই ইউনিয়নের মোট আয়তন প্রায় 3.80 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা প্রায় 11,058 জনেরও বেশি। এটি সর্বপ্রথম চন্দনপুর ইউনিয়নের সাথে যুক্ত ছিল। পরবর্তীতে আলাদা হয়ে 60টি গ্রাম নিয়ে চালিভাঙ্গা ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। মসজিদটা কোন দিকে? এদিকে? আচ্ছা, তোমরা ভালো আছো? তোমার নাম কি? বাইজিৎ। লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাস 2 এ? তোমরা সবাই লেখাপড়া করো? সবাই? হ্যাঁ। তোমাদের স্কুলের নাম কি? স্কুলের নাম কি তোমার? মনে নাই? স্কুলের নাম মনে নাই? তুমি পড়ো কোন স্কুলে? শিশুতে পড়ো, কিন্তু স্কুলের নাম জানো না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা খেলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানের বেশিরভাগ গ্রাম কিন্তু টিনের। হ্যাঁ, এটাই হচ্ছে তাদের ঐতিহ্য। এটা মনে হয় মসজিদ না? কোনটা বাবা? মসজিদ কোনটা? মসজিদ কোনটা? এই ছেলে মসজিদ কোনটা? ও আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে। গ্রামের বাড়িগুলো এমনই আঁকা বাঁকা, স্ট্রেট ফরওয়ার্ড কোনো বাড়ি নেই। দেখতে পাচ্ছেন আমরা মসজিদে চলে আসছি নামাজ পড়বো। খুব সুন্দর একটা মসজিদ এখানে এই গ্রামে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি মসজিদ, নলচর। এই জায়গাটার নাম হচ্ছে নলচর, উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, মেঘনা, কুমিল্লা। এটা কুমিল্লাতে পড়ছে, মেঘনাতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ তৈরি করে রেখে দিয়েছে, মাশাআল্লাহ। এই মসজিদের সম্মুখ ভাগ হচ্ছে এটি। আর এখানে সবাই ঘরগুলো হচ্ছে টিনের। এত সুন্দর একটি মসজিদ এখানে স্থাপন করেছে। মসজিদের তো কাউকে দেখছি না, তাহলে কথা বলা যেত। বাইরের স্ট্রাকচারটা দেখেন, আপনার টাইলস দিয়ে করছে। বিশেষ করে ঢাকার দিকে যদি আপনারা দেখেন, এরকম টাইলস করা ফুল টাইলসে মসজিদ পাবেন না, কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ফুল টাইলস করা মসজিদ, একবারে পাকা। আর এইখানে ছোট ছোট গাছগুলো রোপণ করে দিয়েছে, খুব সুন্দর। এখানে আবার লেখা আছে আরবিতে, দেখতে পাচ্ছেন যে আরবিতে লেখা আছে মসজিদের নাম ফলক। আর উপরে তো দেখতে পাচ্ছেন নলচর এই জায়গাটার নাম। এই এলাকাতে এসে এত সুন্দর একটি মসজিদ দেখব কল্পনাই করি নাই। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর অজুখানা, খুব সুন্দর করে অজুখানাগুলো তৈরি করে রাখছে। এই নলচরের এই চরে এসেও আমরা যে এত সুন্দর একটি মসজিদ দেখব কল্পনাই করি নাই।
আসসালামু আলাইকুম। আপনাদের এই গ্রামের নাম কি? নলচর নলচর না, কোন ইউনিয়ন এটা? চালিবাঙ্গা ইউনিয়ন। চালিবাঙ্গা ইউনিয়ন। আপনাদের এখানে খুব সুন্দর একটা মসজিদ দেখলাম আর কি, নামাজ আদায় করলাম ইনশাল্লাহ। কে করে দিছে এটা? এই আমরা জনগণ করছি, এই চিকিৎসা দিক থেকে সাহায্য আসছে। আচ্ছা আচ্ছা, এই জন্য একটা চেয়ারম্যানের কি কোনো ভূমিকা নাই এখানে? হ্যাঁ, চেয়ারম্যানই তো। চেয়ারম্যানও এখানে সম্পৃক্ত আছে, মানে সবাই মিলে সবাই মিলে, যেভাবে হ্যাঁ। সুন্দর হয় আর কি। কেউ বেশি কেউ কম আচ্ছা আচ্ছা, দিছে আর কি। কেমন মুসল্লি কেমন হয় এই মসজিদে? মুসলে মোটামুটি ভালো মুসিল। ভালো মুসল্লি হয় না? ব্যাপার হলো এরিয়া, এই যে এই মসজিদের সমাজটা ছোট, বুঝছেন? আর এদিকে আমাকে এই ওই পাশে বড় এই সমাজ। গ্রামে কয়টা মসজিদ আছে? এই মসজিদ গ্রামে আপনার একটা দোতলা মসজিদ হ্যাঁ। মাঝখানে, হ্যাঁ, আর এটা আর একটা আছে মাদ্রাসার সাথে একটা মসজিদ। মসজিদ আছে। হ্যাঁ, 3টা মসজিদ। আচ্ছা, গ্রামের এটা আবার ছোট গ্রাম আপনাদের এসে? না না, গ্রাম বড় হয় কিন্তু দুইটা সমাজ। দুইটা সমাজ না? হ্যাঁ, একটা সমাজ হলো আপনার এটা ছোট, আচ্ছা আচ্ছা আচ্ছা, 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, একটা সমাজ। আর ওইটা? আর ওই অনেক ডাবলের ডাবল। আচ্ছা আচ্ছা, দুটো সমাজে আলাদা আলাদা তাদের আলাদা কার্যক্রম। সমাজ বেতন হয়। আচ্ছা, তো শুনলেন দর্শক, আসলে এখানে এই নদী পার হয়ে যে এত সুন্দর একটি মসজিদ পাবো, এবং মাশাআল্লাহ মসজিদটা দেখে মসজিদের ভিতরে নামাজ আদায় করে মনটা একবারে পাতলা হয়ে গেছে, কি বলবো, হালকা হয়ে গেছে একবারে, এমন একটা অবস্থা। মসজিদের স্ট্রাকচারগুলো খুব সুন্দর, আর এখানে এই সমাজের মানুষরা এখানে নামাজ পড়ে, এবং কি বাইরে থেকে যে মানুষগুলো আসে তারাও কিন্তু এখানে নামাজ পড়ে। এখানে তো বিভিন্ন মানুষ আসে না? হ্যাঁ, আসেন মানে হ্যাঁ, শুক্রবারে না? হ্যাঁ, তো বিশেষ করে শুক্র শনিবার বন্ধের দিন এখানে মানুষ আসে, পর্যটকরা আসে ঘুরতে দেখার জন্য। তো আস্তে আস্তে এই এলাকার কিন্তু গ্রামগুলো কিন্তু বিখ্যাত হচ্ছে। আজ থেকে 5 বছর আগে আসছিলাম, ডকুমেন্টারি করছিলাম এই এলাকার ব্যাপারে, এই চরের ব্যাপারে কিন্তু আমরা তথ্য দিয়েছিলাম। আজকে দেখেন এখানে আস্তে আস্তে দিন দিন ডেভেলপ হচ্ছে, আর এখানে ঐতিহ্য হচ্ছে কিন্তু টিনের ঘর। প্রতিটা মানুষ দেখেন টিনের বাড়ি করে রাখছে, খুব সুন্দর সুন্দর টিনের ঘর আছে এখানে। আনুমানিক প্রায় 3-4 বছর আগে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। এখানের বললাম যে গ্রামের রাস্তাগুলো কিন্তু এমনই, এই বাড়ির আনাচে কানাচে। এখানে অনেক বাড়িঘর হয়েছে, রাস্তার স্ট্রাকচার আগের মতো নাই, একটু পরিবর্তন হয়েছে, বুঝতেছি না কোন দিক দিয়ে রাস্তা। গ্রাম একেবারে নির্ভর। রানা সাহেব, চারপাশে টিনের ঘর, কি মনে হয়? কি মনে হচ্ছে? হ্যাঁ? এই পুরনো আর বাড়ির ভিতরে ভিতরে কিন্তু দোকান রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা দোকান। এখানেও কিন্তু দোকান। এখানে আসলে সবাই অস্থায়ী বাড়ি করে, যেহেতু নদী ভাঙন হয় এখানে, এই জন্য বেশিরভাগ সবাই টিনের ঘর, স্থায়ীভাবে কেউ বিল্ডিং করে না। আর বাড়ির ভিতরে ভিতরেই দেখতে পাচ্ছেন এই যে দোকান। এই ইউনিয়নের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। সবাই কিন্তু নদীপথেই কিন্তু এই এলাকাতে আসে। তো সেই জন্য 4 বছর আগে আমি প্রতিবেদনের মাধ্যমে একটা ব্রিজের ব্যবস্থা যাতে হয় সেই জন্য কাজ করেছিলাম। আর ব্রিজের কাজ চলমান রয়েছে। আজকে যে সময়টা রয়েছে সেই সময় কিন্তু এই ওইখানে যাওয়া সম্ভব না। তো এখানে স্থানীয় অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম যে ব্রিজের কাজ কেমন হচ্ছে। বর্তমান সরকারের আমলে কিন্তু ব্রিজের কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। ভবিষ্যতে তারা কিন্তু এখানে এই সুবিধাটা ভোগ করতে পারবে। তো দর্শক, আমি যখনই এই ওনাদের এই এলাকাতে আসছিলাম তখন কিন্তু এই স্ট্রাকচার কিন্তু এই টিনের ঘর কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গাতেই রয়েছে। এটা হচ্ছে নদী ভাঙনের কারণে স্থায়ীভাবে কেউ বাড়ি করে না। তো আপনাদের এই চালিবাঙ্গা ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা ছিল ব্রিজের প্রবলেম ছিল। তো এই ব্রিজের ব্যাপারে প্রতিবেদন করেছিলাম। এখন আপনাদের তো ব্রিজের কাজ হচ্ছে,
ব্রিটিশের কাজ হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের মেঘনা থানার লগে যোগাযোগ, কিন্তু এই মেঘনা নদী দিয়া নাই, যে নারায়ণগঞ্জের সাথে আমাদের চলাফেরা সমস্ত কিছু সুযোগ সুবিধা বেশি, কিন্তু এই সাইড দিয়া নাই। ওই সাইড দিয়ে আসা যাওয়া করতে হলে আমাদের কমসে কম ঢাকা যাইতে 3 ঘন্টা সময় লাগবে, আর আমরা নদীর পথে এখন যোগাযোগটা আমাদের বেশি সোনারগাঁয়ের সাথে। আমি যখন 4-5 বছর আগে যখন কথা বলেছিলাম তখন এই সাইডগুলোতে নদীর পরিধিটা অনেক বেশি হওয়ার কারণে অনেক ব্যয়বহুল ব্রিজের খরচ এবং মাটির যে স্ট্রাকচারগত যে স্ট্রংলি যে একটা পজিশন সেটাও এখানে সামঞ্জস্য না, কারণ এখানে স্রোত আছে, বর্ষাকালে এখানে অনেক স্রোত থাকে। তো এই স্রোতের কারণেই সব কিছু বিচার বিবেচনা করে একবার শেষ মাথায়, গ্রামের শেষ মাথায় চালিবাঙ্গা পড়ছে ওটা নাকি? চালিবাঙ্গা পড়ছে। তো এই চালিবাঙ্গাতেই আপনাদের ব্রিজের আওয়ামী লীগ সরকার আমলেই তো শুরু হয়েছিল, তাই না? জি। তো বর্তমানে মাঝখানে সরকার পরিবর্তন হওয়ার কারণে আপনাদের কাজটা হয়তো একটু কম স্লো ছিল। এখন বর্তমানে আমরা তো আর আজকে সেখানে যাব না, তো কি অবস্থা? আপনারা তো ওখানে যান, চলতেছে, কাজ চলতেছে। পুরোপুরি কি হয়ে গেছে না? না হয় নাই, সময় লাগবে, আরো কয়েক বছর সময় লাগবে। প্লেয়ারের কাজ চলতেছে। তো আপনাদের এই গ্রামটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে টিনের ঘরের জন্য, ওই যে নদী ভাঙতির জন্য। হ্যাঁ, তো প্রচুর মানুষ কিন্তু পর্যটক আসে না আপনাদের এখানে? জি অবশ্যই। এতে কি আপনারা কি বিরক্ত হন কিনা? না সবাই সন্তুষ্ট, তো পর্যটকরা আসে, সবাই আসবে ইনশাল্লাহ। যখন আপনাদের এই ব্রিজটা হয়ে যাবে দেখবেন যে আরো বেশি পর্যটক আসবে, বেশিরভাগ হচ্ছে নদী পথে আসে। প্রতিদিন বাংলার যেহেতু আছেন, দেখা যান সরকার আমাদের জন্য নদী ভাঙনের জন্য কোনো এখানে আমি কিছু দেখতে উদ্যোগ পাচ্ছি নেয় যে কিনা। চারপাশে টিনের ঘর থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে একটা 5 নং ওয়ার্ডের বিএনপির কার্যালয় এখানে চালিবাঙ্গা ইউনিয়নের। তো যেহেতু এখানে রাজনৈতিক ব্যক্তিত্বের যে যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে তাদের এখানে অফিস যেটি স্থাপন করেছে, অবশ্যই আপনাদের এমপি তো হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তো উনি খুবই একজন ভালো মানুষ, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। উনি স্কুল কলেজের ব্যাপারে এরকম কোনো কিছু এখন বর্তমানে আপনারা পাইছেন কিনা? বর্তমানে পাই নাই, কিন্তু করবে ওনার একজন সিনিয়র নেতা। অবশ্যই আমরা দাবিদার, যেহেতু নদী ভাঙনের ব্যাপারে বলছি, ওই যে আরও রাস্তাঘাটের ব্যাপারে আগ্রহ দেখাইতেছে, আশা করি অবশ্যই হবে। এখন আমি তো আগাম বলতে পারি না যে হবে না, মাত্র সরকার গঠন করছে, অবশ্যই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা তো শুনলেন তো এই যে চালিবাঙ্গা ইউনিয়ন হচ্ছে চারপাশে যেখানে নদী, এই নদীর মধ্যখানেই কিন্তু কয়েকটি গ্রাম নিয়ে কিন্তু এই ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই চালিবাঙ্গা ইউনিয়নের প্রধান প্রবলেম হচ্ছে একটা ব্রিজ, যোগাযোগের ব্যবস্থা নাই, সবাই নদী পথেই আসা যাওয়া করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা কলেজ নাই, তাই তো? আপনাদের এখানে একটা কলেজ নাই, এই কলেজ নাই বিদায় হাসপাতাল নাই। তো এই দুইটা জিনিসের কারণে ওনারা শহরে যেতে হয়। তো সেটার জন্য আমি বহুত 3-4 বছর আগে আমি সরকারকে এই বিষয়টা জানিয়েছি। আর বর্তমানে যেহেতু আমি আবার এখানে এসেছি, আমার এই প্রতিবেদনের মাধ্যমে দর্শক আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি যে এই ইউনিয়নের এই প্রবলেমগুলো এখনও প্রপারলি সলভ হয় নাই। তো এই জন্য সরকার কাজ করছে। আশা করি ভবিষ্যতে চালিবাঙ্গা ইউনিয়ন হবে একটি আদর্শ ইউনিয়ন এবং এখানে মানুষ তাদের যোগাযোগ এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটি মাইল ফলক অর্জন হবে এই সরকারের মাধ্যমে, সেটাই আমরা কামনা করি। আমরা বহুত বিপদ আছি, নদী ভাঙতির দেশ। এখানে আমরা বহুত লোক গ্রামতে ভাঙ্গা অন্যখানে গিয়া বাসা বাড়ি করে থাকতেছে। আমরা এই চিন্তা ভাবনার মধ্যে আছে আমাদের নদী ভাঙতির মধ্যে আমরা বহুত অনেক লোক মানুষ গরিব হয়ে গেছে, জোগা জমিন ভাঙ্গিয়া গিয়া তা মানুষ বাসা বাড়ি করে থাকে, কাম করে খাইতেছে। আমাদের দেশ আমরা থাকতে গিয়ে তুলে আমরা 500 ঘর রাইত যাই কই আমরা এখানে আমাদের খুব অসুবিধা আছে। আচ্ছা, আপনাদের নদী ভাঙন হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কিন্তু আপনাদের এই এলাকাতে অভিযোগ আছে যে অনেকে ড্রেজিং ব্যবসার সাথে জড়িত, সেটার ব্যাপারে কিছু বলেন। অনেক ডেজার আগে যে আমলিগের আমলও ডেজার কাটতো, অনেক আমলিগের হারা জোর জুলুম করে কাটতো। আমরা গরিব মানুষ, আমরা বয়াতে কইতারি নেই। এখানে কাটিয়া নদী ভাঙতি অনেক ভাঙিয়া দেশ কাটিয়া তুইছে। এখন তো আর দেড় ছাড়া হয়ে গেছে, এখন দেড়শো নাই। অনেক তো এইটা যদি আমার বিএনপির মন্ত্রী সাহেব যদি দয়া করে আমাকে ভাঙতে ফিরবো, এবং সেইগুলি তো আমার পড়ায় তো গেছে গা, সেগুলি দেশ জানলে বহুত গ্রাম কাটছে মাটি। এই যে আপনাদের বর্তমান যে সরকারি কোনো প্রতিনিধি এখন পর্যন্ত কি আপনাদের সাথে কথা বলেছে? না, এখন আমরা বলছি যখন ভোটের জন্য আইছে তখন আমরা ওনার কাছে দাবি, আমাদের মোশাররফ সাহেবের কাছে আমরা দাবি জানাইছি আমাদের নদী ভাঙতি বিরানের লেগে
স্যার আপনি তো এখন বর্তমান আপনি আইছেন আমলিগের হার আমাকে জোর জুলুমে বাঙ্গিয়া মুঙ্গিয়া নদী মাটি মুটি কাটতে আমাকে বিনাশ করে দিয়েছে। আপনি যদি দয়া করেন আমার মোশারফ সাহেব কইছে আমি যদি আল্লাহ বোর্ডে পাস করতে পারি আপনাকে আশা পূরণ করবো, নদী ভাঙতে বেরাইব। এই যে জিও ব্যাগগুলো দেখলাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে, তার মানে হচ্ছে জিও ব্যাগ দেওয়ার পরও ড্রেজিং এর কাজ হয়েছে। তো সে সময় আপনারা কি কোনো বাধা দেন নাই, কোনো অভিযোগ জানান নাই? মানে অভিযোগ জানাইলে কোনো কাজ হয় নাই, সব আমলিগের একতরফিয়ার লোক, আমাদের কোনো কাজ হয়নি। আর আরেকটা অভিযোগ আছে আপনাদের এই নদী পথে মাঝে মধ্যে প্রায় সময় ডাকাতি হয়, কি এটা বর্তমানে পরিস্থিতিটা কেমন? এইটা কি আগের মতোই রয়েছে? না না এখন নাই, এই আমলিগের কত বছর এই গ্রামে আছেন আপনারা? আশি হচ্ছে 82 বছর বয়স আমার। এই গ্রামে কত বছর? এই গ্রামে 50 বছর। 50 বছর আগে কোথায় ছিলেন? আগে আসছিলাম এই নদী ভেঙে গ্রাম তো মনে হয় অনেক দূরে ছিল আপনাদের, নদী ভেঙে ভেঙে এই পর্যন্ত আসছে। তা আমি এখানে জেনে দেখলাম বেশিরভাগ হচ্ছে টিনের ঘর। এই টিনের ঘর থাকার কারণ হচ্ছে নদী ভাঙার কারণে আপনারা স্থায়ীভাবে বিল্ডিং করেন না, ডরে করেন না। এই ইউনিয়নের 7টি গ্রামের মধ্যে 3টি গ্রাম সবচেয়ে বেশি অবহেলিত। গ্রামগুলো হলো নলচর, ফরাজিকান্দি, চালিভাঙ্গা। এই গ্রামগুলোর চতুর্পাশে মেঘনা নদীর শাখা প্রবাহিত হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নলচর গ্রাম। আসসালামু আলাইকুম। আপনাদের এই চালিভাঙ্গা ইউনিয়নে বর্তমানে যে অবস্থায় রয়েছে, আসলে আপনাদের এই প্রবলেমগুলো কি আমাদের সামনে যদি প্রবলেম গেলে কি দেন আমরা নদী ভাঙা করে দেবো, খুব খারাপ আমরা এটার লেগে এটা প্রবলেম বেশি। মূলত নদী ভাঙাটা সরবরাহ হয়ে যাবে মানুষ। এইখানে সরকার নির্বাচিত হওয়ার পরে কেউ কি আসছে এখানে? কেউ এখনো আসে নাই। আচ্ছা, স্বাস্থ্য ব্যবস্থা একটা সমস্যা। আমরা হাসপাতাল নাই নাকি? হাসপাতালের জন্য আপনারা কোথায় যান? হাসপাতাল সোনারগাঁও, সোনারগাঁও, মানে নদী পথে সোনারগাঁও। ইমার্জেন্সি হলে তো খুবই খারাপ অবস্থা। দর্শক, নলচর, চালিভাঙ্গা এবং ফরাজিকান্দি এই 3টা গ্রাম একটা দ্বীপের মধ্যে, চারপাশে পানি। আর আমরা এবারে এসে জানতে পেলাম যে এইখানে কিন্তু ব্রিজ হচ্ছে, তার মানে কাজ হচ্ছে, গ্রামের জন্য কাজ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ চলাফেরা করে বাড়ির পিছন দিয়ে, সাইড দিয়ে আঁকাবাঁকা। আসলে এটা প্রকৃতপক্ষে রাস্তা না। একটা গ্রামের কিন্তু সুন্দর একটা পরিপূর্ণভাবে মার্জিত একটি রাস্তা থাকবে। আর এই আপনাদের এই গ্রামে আপনারা এখন চলাচল করেন কিভাবে? চলাচল করে মাঠটা রাস্তা অসুধ হয় এখন গ্রামের উপরে দিয়ে আর কি আসা চলাফেরা চলে। এখন যে রাস্তাটা আছে, যেটা সরাসরি 3টা গ্রামকে যুক্ত করছে, এটা কোন দিক থেকে কোন দিকে? ব্রিজের কাছ থেকে নদীর পার পর্যন্ত আসে। তো এই রাস্তাটা এখন বর্তমান পরিস্থিতি কি? আচ্ছা, তো এইখানের যে রাস্তাটা রয়েছে, আমি যখন আগে আসছিলাম তখন মাটির রাস্তায় দেখছি। তো বর্তমানে আমি উল্লেখ করেছি যে এইখানে যে রাস্তাগুলো রয়েছে, ব্রিজ হওয়ার সাথে সাথে আশা করি সরকার এই রাস্তাগুলোর প্রতিও নজর দিবেন এবং পাকা রাস্তা করে দিবেন, যাতে তারা সরাসরি এই 3টা গ্রামে সুন্দরভাবে মানুষ পরিবহন ব্যবস্থার মাধ্যমে এখানে চলে আসে। আমরা তো নদী ভাঙ্গার মধ্যে পড়ে আছি। আমাদের পড়ায় কমসে কম 500 পরিবার হইব পারা গেছে, চলে গেছে। কিন্তু আমরা এই কষ্টের মধ্যে আছি। আর এবং আমি নদীপথে বিভিন্ন জায়গায় যাই, চলাফেরা করি। আপনার বাউন বাইরা, নসুন্দি, এত অনেকই আমি যাই। গেলে ওদিকটা যত কাজ করছে সরকারে, কিন্তু আমাকে এদিকে আমরা কিন্তু ডাকার লগে পড়ছি। এই আমাকে সাইডে সোনারগাঁও যেত কিছু আমাকে ডাকা যাইতো এই নদী বাইরে। মানে আমরা এই 3টা গ্রাম, চালিভাঙ্গা, ফরাজিকান্দি, নলচর, আমরা অসলের মধ্যে আছি, অবহেলিত আপনারা। হ্যাঁ, যেই কোনো জায়গায় যাইতে হয় নদী ফেরিয়ে যাইতে হয়। জ্বর তুফান হইলো নদী না যাইলে আর কিছু হয়, আমরা অসুবিধার মধ্যে ডারে। আমরা চাই সরকারের কাছে একটু আবেদন, আমাকে এই বাংচিটা ফিরাই দেয়। মূল বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের সর্বপ্রথম যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। ওনারা সর্বক্ষণ যেখানেই যাক না কেন, ওনাদের কিন্তু নদী পথ ছাড়া কোনো গতি নেই। ওনারা নৌকা দিয়েই কিন্তু আসা যাওয়া করে। শহরে যদি যেতে হয় কিংবা একটা মেডিকেলে যেতে হয়,
বাচ্চারা যদি স্কুলে কলেজে যেতে হয় সেই নদী পথেই যেতে হবে। আর জানেন যে নদী পথে অনেক রিস্ক, অনেক সময় ঝড় বিভিন্ন জলোচ্ছ্বাসের কবলে পড়তে পারে যেহেতু একটা নদী। তো এই বিষয়গুলো তাদের প্রবলেমের আওতায় রয়েছে। আর ওনারা চাচ্ছে যে ওনাদের এই ইউনিয়নটা, চালিবাঙ্গা ইউনিয়নটা হবে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ। আর ইউনিয়নের মধ্যে 3টে গ্রাম রয়েছে, এই 3টা গ্রামে হচ্ছে অবহেলিত। আর এই যোগাযোগ ব্যবস্থা নাই বললে চলে। রাস্তাঘাট রয়েছে, কাঁচা রাস্তা, পাকা নাই। অনেক সময় দেখেছি অনেক জায়গায় পাকা, হালকা পাতলা পাকা দেখেছি, কিন্তু এখন বর্তমানে রাস্তার অবস্থা ভালো না, রাস্তা ভেঙে গেছে, বেহাল দশা, এবং রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা। এই রাস্তাগুলোকে সংস্কার করা দরকার, অত্যন্ত প্রয়োজন। আর ভবিষ্যতে বর্ষাকাল আসতেছে, নদীর চারপাশে কিন্তু ভাঙন, যেটা সম্পূর্ণ আবার ইসেনশিয়াল, এটা হচ্ছে ইসেনশিয়াল বিষয়, একবারে মানে প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আমি চারপাশে যখন এই নদীর পাশে হেঁটেছি দেখেছি যে জিও ব্যাগগুলো নদীর গর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। তো উপরের জিও ব্যাগ যেহেতু নিচে চলে গেছে, পানির লেয়ার যখন উপরে উঠে যাবে তখন কিন্তু ভেঙে এই গ্রামের একবারে যতগুলো বাড়িঘর রয়েছে ভেঙে আরও ভিতরে চলে আসবে। তো আমি অবশ্যই নতুন জনপ্রতিনিধি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, উনি অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং এই দেখে ওনাদের যে প্রতিনিধি রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে অত্র এলাকাতে, এবং পানি উন্নয়ন বোর্ড এবং যারা এই বিষয়টা নিয়ে কাজ করে, তারা তাদের এই বর্তমানে যে বর্ষার সিজনটাকে যাতে নদী ভাঙন রোধ হয় সে বিষয়ে অন্ততপক্ষে কাজ করবেন। আর সবচেয়ে আরেকটা প্রবলেম হচ্ছে যে ব্রিজের একটা সমস্যা ছিল, সেটা আল্লাহর রহমতে গত ভিডিওতে আমি যখন প্রতিবেদন করেছিলাম সেটা সরকার দেখেছে, এবং টোটালি মেঘনার যে ইউনিয়নের যত কার্যক্রম রয়েছে সেটা ভিডিওর মাধ্যমে তখনকার সরকার এই বিষয়গুলোকে দেখেছে, এবং দেখে এখানে একটা ব্রিজের ব্যবস্থা কিন্তু তারা কিন্তু করে দিয়েছে। এখন ব্রিজের কাজ চলমান রয়েছে। ব্রিজ সম্পূর্ণ হলে ওনাদের যোগাযোগ ব্যবস্থার আর কোনো প্রবলেম হবে না। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্বাস্থ্য খাত। আর এই স্বাস্থ্য খাতটা আশা করি সরকার এখানে নজর দিবেন, স্বাস্থ্যের জন্য যাতে অন্য কোথাও যাতে না যাওয়া হয়। এই 3টা গ্রাম মানুষের যাতে ছোটোখাটো, বড় দরকার নাই, ছোট যদি একটা মেডিকেল হয় যেখানে মানুষের স্বাস্থ্য সেবা সর্বক্ষেত্রে নিয়োজিত থাকবে, আর মেডিকেল অফিসার কন্টিনিউ যতদিন পর্যন্ত মেডিকেল না হয়, স্থায়ীভাবে এখানে একটি মেডিকেল যে অফিসার রয়েছে যারা বিনামূল্যে সরকারিভাবে মানুষদেরকে স্বাস্থ্যসেবা দিবে, সেই বিষয়গুলো কিন্তু সরকার দিবেন ইনশাআল্লাহ। সেটা অবশ্যই আমরা সরকারের এই উদ্যোগগুলোকে আমরা যাতে ভবিষ্যতে আমরা দেখতে পাই। সবসময় কি এখানে বসেন? কেমন আপনার বেচাকেনা কেমন হয়? এখানে মানুষ আসে মোটামুটি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে এখানে চটপটি, ফুচকা এগুলা। আপনারা যদি এই বৌদ্ধের বাজার এই লঞ্চঘাট পার হয়ে নদীর এই পারে আসেন তখনই দেখতে পারবেন যে এখানে কিন্তু বিশাল বড় প্রান্তর, এই প্রান্তরের মধ্যেই কিন্তু মানুষ আসে। এখন এখানে আস্তে আস্তে এই যে চটপটি, ফুচকা এগুলার আয়োজন চলছে, আস্তে আস্তে এটা আরও বেশি করে জনপ্রিয়তা লাভ করবে। আপনারা যারাই শুক্রবার এবং শনিবার যখনই বন্ধের দিন পাবেন এখানে আসবেন ঘুরতে, এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটে। আচ্ছা, এখানে ওই নদীর গর্বে এখন ঘূর্ণিবাগ করছিল, ঘূর্ণিবাগে ভাঙ্গা ছিল সিরা বিরা দুটা ঘর একবার নিয়েছিল কিছু রাস্তা ছিল, ওখানে যে এখানে বারিন্দাটা তুলে থাই ওই যে ঘরটা লইয়া। আচ্ছা, ওইখানে ওয়াল আছে, ওয়াল মার সব ভাঙ্গা লাগছিল একবারে নদী ভাঙ্গা লইয়া আছে সিরা বিরা কিছু পাইছিলাম না এদের না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিছু জায়গায় জিও ব্যাগ দিছে। নদী বহু দূর ছিল, আমাদের বাড়ি আছে, প্রথম বাড়ি ছিল ওই যে স্টিমারটা দেন, ওই যে স্টিমারটা সেখানে আমাদের গ্রাম আছে। তারপরে আমরা এখানে জমিনে সরপরছে জমিনে বাড়ি ঘর বাঁধছিলাম, বাজার পর থেকে নদীতে আসছিলাম, তখন আর বালুঘাটা থেকে নাম না, তারপরে বালুঘাটা রাস্তা থেকে গম্ভীর হয় এই বাইন বন্যা ছুটছে মতন ঘূর্ণিবাগ ছুটছে এই আবার উচ্চাটে ওই সিরা বিরা সব গিয়েছে। তো যখন এই জায়গায় চর জাগছে তো কিভাবে এই জায়গায় জায়গাটা পাইলেন? জায়গা এবার চর যাচ্ছে মতন সরকার বন্দোবস্ত হয়েছে, বন্দোবস্ত নেওয়া, হ্যাঁ, যার যার নামে বন্দোবস্ত জমি 40 জন 4 জনের ডাইকা নিয়ম আছে বন্দোবস্ত আছে, যার যার জমি মনে 22 ঘন্টা 30 ঘন্টা দেওয়া হয়েছে। তো সেই হিসাবে আমরা জমি কাগজ কলম বসে যার করে আমরা খাইয়া
এখন তো আবার ভাঙা শুরু হয়েছে, দেখতে পাচ্ছি এখানে জিও ব্যাগ নাই, সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গে আবার যে সরকারি পোস্ট আলাইছে, সরকারে চাইছে, আমরা নিজেরা ওয়াল করছিলাম, ওয়ালে খুলে নেই। তারপর অনেক এমপি মুচিরা চাইছিল, তারপরে আগে কালে চাইছিল আমাকে এখানে যে এমপি পাস করছিল, এমপি কইছিল হিরাইতো, তো হাসিনার তোর তো থাকতে, তোর হাসিনা তখন গেল কই। বর্তমান সরকারের পক্ষ থেকে এখন এই সরকার আইসছে না, এই সরকার কি কয় তারপরে এখনো কোনো পদক্ষেপ না পর্যন্ত হয় নাই। তবু একটা আশা দিচ্ছে আমাদের অনেক নতুন এমপি হচ্ছে, সেই এমপি বলছে দেখ আমি যে সরকারে পারি আমি নদী ভাঙবো না। দর্শক, এই ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের এই এলাকা হচ্ছে এটা, মেঘনার এই সাইডটা নিয়ে পুরো কুমিল্লা দাউদকান্দি এলাকায় হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। আর সবচেয়ে বেশি মানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই চালিভাঙ্গা ইউনিয়ন সহ এই সাইডগুলোতে, যেখানে দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে এমন একটা রিস্ক অবস্থা, বর্ষার পানি যখন এখানে আসবে তখন কিন্তু ঢেউ কিন্তু এই বাড়িঘরগুলো কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তো এই যে বর্তমানে যে পরিস্থিতি, কেউ এসে মাঠ পর্যায়ে কি কোনো কিছু বলে নাই যে এই অবস্থা আমরা করবো, কিংবা বর্ষার সিজনে আমাদের কোনো উদ্যোগ আছে কিনা, এরকম কেউ কিছু বলে না? কোনো কেউ বলেন নাই, এই কথা বলেন নাই। তখন ডক্টর মোশাররফ সাহেব খুব বলছে আর কি, যাই আমি তো পাস করছি, আমি দেখি করতে পারি, আমি দায়িত্ব আছে আমার, আমি যে প্রকার পারি আমি নদী ভাঙনটা দেখে আর বালুগ্রামে আমরা ভিতরে দিব না। আচ্ছা, আপনারা এই গ্রামের মানুষ আসলে আপনাদের প্রধান কাজ কি, কিভাবে জীবিকা নির্বাহ করেন, ইনকামটা কোত্থেকে আসে? আমরা ইনকাম যারা গরিব কাঙ্গাল গৃহস্থী করি, যারা ডেজারবুড়ি করছে তারা ডেজারবুড়ি দিয়ে ব্যবসা করে, আর আমরা যারা নিয়ম মানুষ আছি ওরা ওই সংসারে গৃহস্থী মিষ্টি করি। এই নদীতে কি ডেজার মাটি উঠায়? না, এখন আর উঠে না, এখন তো এই আইসে আর উঠেননি। আচ্ছা আচ্ছা, আগে উঠেছি তখন ডক্টর মোশাররফ সাহেব আইসে তো শেখ হাসিনা গেছে, তখন বদলে আছে, ডেজার বন্ধ হয়ে গেছে। কিন্তু পিছনে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ডেজারের জাহাজ আর রাখতে আছে, এখন আগে তার কাছে সে এখন আর কই যাইব, সব অন্য সাইডে বালুগ্রাম বদ্ধ, তোরা কিন্তু যাইতে পারে না, যদি অন্য সাইড পায় তো ওরা যাই পারবি। আচ্ছা, বর্তমানে তাহলে ডেজার বন্ধ আছে? ডেজারবুড়ি বদ্ধ। দর্শক, বর্তমান সরকারের আমলে আমরা যেটা শুনলাম যে ডেজার কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে, কিন্তু এই ডেজারের কারণে কিন্তু এই নদী ভাঙন, এই ডেজার্টটার কারণে এই যখন নিচে মাঝখানে মাটি যখন অনেক গর্ত হয়ে যায় তখন কিন্তু এই ভাঙনের সৃষ্টি হয়। একসময় কিন্তু এই এলাকাটা কিন্তু চরই ছিল, চর অঞ্চল ছিল, এই বালু পলি মাটি জমতে জমতে এখানে চর জেগেছে। অন্য সাইডের যে গ্রাম ছিল এই গ্রামগুলো ভেঙে এদিকে কিন্তু চর জেগেছিল। আজকে সেই জায়গাগুলোতেই এই চরেই কিন্তু ওনারা সরকারের কাছ থেকে বন্দোবস্তর মাধ্যমে কিন্তু এই জায়গাগুলোকে তারা নিয়েছে এবং সেখানে রয়েছে, কৃষিকাজ করছে। কিন্তু এই ডেজারের কারণে এই দেখতে পাচ্ছেন যে সেই চরও কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। এখন এই ভাঙন রোধের ক্ষেত্রে বর্তমান সরকার খুবই সক্রিয় রয়েছে। দেখতে পাচ্ছেন ওই ডেজারের শিপগুলো কিন্তু সাইডেই চাপানো অবস্থায় রয়েছে, বর্তমানে এখান থেকে ডেজার দিয়ে বালু তোলা হয় না। তো ভবিষ্যতে যেহেতু ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের এলাকা, উনি এখানে ভালো সচেতন দৃষ্টিতে এই চালিভাঙ্গা ইউনিয়নটাকে নদী ভাঙন রোধে রক্ষা করবেন সেই কামনাই করছি। মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজিং এর মাধ্যমে বালু উত্তোলন করার কারণে চরাঞ্চলের ভূমি, ফসলি জমি এবং নদীর তীরবর্তী পুরো এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও মূলত একটি সিন্ডিকেট গোপনে এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুনির্দিষ্ট কত ঘনফুট বালু তোলা হয়েছে তার কোনো অফিসিয়াল হিসাব নেই। তবে এই গ্রামগুলোর চতুর্পাশে নদীর ভাঙন রোধে যে জিও ব্যাগ ব্যবহার করা হয়েছিল প্রায় সবগুলোই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে অনুমান করা যায় যে গভীরতা কতটুকু। আগত বর্ষায় নলচর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তাই এখনই যথাযথ পদক্ষেপ না নিলে নলচর গ্রাম মেঘনার বুক থেকে হারিয়ে যেতে পারে। দর্শক, চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকাতে আমরা আজকে ঘুরেছি, যদিও সব গ্রামে যাওয়া সম্ভব হয় নাই, সময়ের স্বল্পতার কারণে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আর এখানে সন্ধ্যা হলে নৌকা পাওয়া যায় না, তখন ঝামেলায় পড়তে হয়। এই জন্য আজকে যতটুকু এই নলচর এলাকাতে ঘুরেছি দেখলাম যে নলচরের যে স্ট্রাকচার, বিশেষ করে নদীর যে স্ট্রাকচারটা দেখলাম, জিও ব্যাগ দেওয়ার পরেও দেখা যায় যে এই ব্যাগগুলো নদী গর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। আর এটার মূল কারণই হচ্ছে যে ড্রেজিংয়ের কারণে। বর্তমানে ড্রেজিং বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছেন ড্রেজিং শিপ কিন্তু এখানে রয়েছে। তো রানা সাহেব, পুরোটা তো মোটামুটি এই নলচরে ঘুরলেন, কেমন
কি বুঝলেন আপনি? না, আমি আজকে সারাদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোতে বলবো যে গ্রামের যে সাধারণ যে মানুষগুলো আছে তারা আসলে খুবই অসহায়। আজকে তারা মানে তাদের যে এই সুখ দুঃখ এগুলো যে কারোর সাথে শেয়ার করার মতো কাউকে তারা পাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এদিকে এইখানের এই চোটটার বয়স হচ্ছে প্রায় 50 বছর। এখানে বসতি 50 বছরের বসতি। তো 50 বছর আগে এই 50 বছরের মধ্যে এখান থেকে প্রায় 500 পরিবার বিলীন হয়ে গেছে এই নদীগর্ভে। তো তারা তাদের যে আজকে সারাদিন এই নদীগর্ভে এই চরে ঘুরে যা দেখলাম, সাধারণ মানুষের সাথে কথা বলে, যে আসলে তাদের একটাই দাবি, তাদের একটাই প্রাণের দাবি, তারা চাচ্ছে যে এখানে একটা খুব শক্তপোক্ত বাঁধ নির্মাণ হোক, যাতে করে ওদের ভবিষ্যতে তাদেরকে আর এখানে এই নদী গর্ভে বিলীন না হয়ে যেতে হয়। তারা এখানেই থাকতে চায়। তো এটাই তাদের দাবি। আমি দেখলাম যে তাদের একটাই দাবি যে এখানে যোগাযোগ ব্যবস্থা একদমই টোটালি নাই বললেই চলে, কারণ এখনও এখানে এই নৌকায় যাতায়াত করতে হয়। যোগাযোগ ব্যবস্থার কথা যেহেতু বললেন, যে আমরা তো 4 বছর আগে যোগাযোগ ব্যবস্থা ব্যাপারে আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছিলাম। আজকে সেখানে ব্রিজ হচ্ছে, সে বিষয়ে আপনি কি বলবেন? না, এটা খুবই প্রশংসনীয় যে আমরা একটা প্রতিবেদন করার পরে সেখানে এই প্রতিবেদন দেখে আপনার সেখানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, চলমান কাজ চলতেছে এখন ব্রিজের চালি ভাঙা। তো আমি দেখলাম যে এখানকার মানুষ এতে করে অনেক উৎসাহিত, তারা যে তাদের এখানে যে একটা 3টা গ্রামের মানুষের একটা যোগাযোগ ব্যবস্থা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং এই জনপদের মানে দৃশ্যপটই চেঞ্জ হয়ে যাবে। তারা উন্নয়নের মুখ দেখবে সবাই, কারণ সব কিছু থেকে বিচ্ছিন্ন তারা। তো আমার একটাই কথা যে এইখানকার যারা প্রতিনিধি আছে, এই যেমন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, আমি ওনাকে বলবো যে আপনার যারা সাধারণ ভোটার জনগণ, তাদের যে আকাঙ্ক্ষা আপনার উপরে, জাস্ট আপনি ওনাদের আকাঙ্ক্ষাটা দেখবেন যে ওনারা কী চাচ্ছে, এটা আপনার দ্বারা পসিবল। খুব বেশি কিছু না, তাদের একটাই চাওয়া যে তাদের নদী গর্ভে যাতে তাদের বাড়ি ঘর বিলীন না হয়ে যায়। তো আমি আশা করবো যে ডক্টর মোশাররফ হোসেন সাহেব সে খুব জোরালো পদক্ষেপ নেবে এই বাঁধ নিয়ে। আর এখন আপাতত দেখার বিষয় যে আসলে কবে নাগাদ কাজ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রানা সাহেব। আসলে আপনারা পুরো গ্রামটা আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আর এখন বর্তমানে নলচরের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন, সেটা রোধ হবে সেই কামনাই করি। আমরা এখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, আমরা চলে যাচ্ছি। অবশ্যই আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি এবং গ্রামের বর্তমান প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক এবং প্রতিনিধি যারা রয়েছেন, অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে আলোকপাত করে সেই ব্যাপারে এই গ্রামের আরও উন্নয়নের কল্পে কাজ করবেন সেই কামনা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।